আচ্ছা ঠিক আছে, আমি প্রেজেন্ট করছি। আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে ফাইন ফাইন। হ্যাঁ বেশ, তো আজকে আমাদের ল্যাবটা হচ্ছে প্লটিং অফ আইসোলাস ডায়াগ্রাম। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে তোদের যে ল্যাব ম্যানুয়ালটা, ল্যাব ম্যানুয়ালে খুব ভালো করে একটা থিওরি দেওয়া আছে, ছোট্ট করে প্রসিডিওর লেখা আছে, রিপোর্ট কি কি বানাতে হবে, কি নিয়ে বানাতে হবে সেটাও লেখা আছে। যদি আমি লাস্টে মানে আই উইল মেনশন দ্যাট, মানে ভালো করে ব্রিফলি বলে দেবো। আর হচ্ছে যে কিছু সাম স্যাম্পল কোয়েশ্চেন্স যেটা তোদেরকে অ্যান্সার করতে হবে। মানে প্রথমে যেমন ধর ডিফাইন ইলুমিনেন্স লিখলি, তার একটা অ্যান্সার লিখলি, যেরকম লিখিস আর কি ল্যাব রিপোর্টে। তো আমরা ঢুকে যাই তাহলে। আচ্ছা একটা জিনিস আমাকে বল, যারা যারা আজকে আছি সেখানে, আইসো লাইন বা কন্ট্যুর লাইন, আচ্ছা আমি বাংলায় বলছি, অসুবিধা নেই তো কারোর? না বাবা। বেশ, আইসো লাইন বা কন্ট্যুর লাইন এটা সম্পর্কে কারোর সেরকম ধারণা আছে? যা, এত চুপ থাকলে ল্যাব কি করে হবে বাবা। আচ্ছা একটা, হ্যাঁ বল বল। লাইন বরাবর ভ্যারি করে না, রাদার লাইন টু লাইন ভ্যারি করে। অ্যাকচুয়ালি আমরা কন্ট্যুর লাইন বিভিন্ন জায়গাতে কাজে লাগাই। ধর একটা অন্য উদাহরণ দিই, এর পরের স্লাইডটাতে আছে, যেটা খুব ভালো দেখতে লাগবে। সাপোজেডলি উই হ্যাভ এ থ্রি ডাইমেনশনাল সারফেস লাইক দ্যাট, ঠিক আছে, and we have to transfer it in a 2D surface, 2D plane। তো আমাকে এই 3D সারফেসটার তো মানে বিভিন্ন পয়েন্টের হাইট বিভিন্ন রকমের, তাহলে আমি যদি এটাকে 2D সারফেসে প্লট করি, তো বুঝবো কিভাবে যে, মানে হাউ উইল উই আন্ডারস্ট্যান্ড যে একটা পার্টিকুলার পয়েন্টের হাইট এত এবং তার ওই জায়গার গ্রেডিয়েন্ট কিরকম, হাইটের গ্রেডিয়েন্ট বা স্টিফনেস কিরকম, বুঝবো কি করে? তার সব থেকে ভালো উপায় হচ্ছে সেম হাইটের পয়েন্টগুলোকে আমরা যদি কোনো একটা স্মুথ কার্ভড লাইন দিয়ে মানে এনসার্কেলড করি বা কানেক্ট করি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যদি তোর মানে ক্লোজনেস বিটুইন কন্ট্যুর লাইনস আর ভেরি হাই, তাহলে সেখানে গ্রেডিয়েন্টটা বেশি। মানে রাদার যদি আমি ভালো করে আরো বোঝাই যে কন্ট্যুর লাইনগুলো খুব কাছাকাছি থাকলে, যখন খুব ক্লোজ থাকবে তখন তার গ্রেডিয়েন্ট বেশি হবে। ভালো করে 3D ছবিটা দেখ, যেখানে হচ্ছে যে রেড মানে সব থেকে হাইয়েস্ট মানে হাইট নিয়ে যে জায়গার পিকটা রয়েছে ওইখানে দেখ এই 2D সারফেসে গ্রেডিয়েন্ট বেশি, তাহলে এটা 3D তে, তাহলে 2D তে হচ্ছে এই কন্ট্রোল লাইনগুলো খুব ক্লোজ সিচুয়েট করছে। তো এটা হচ্ছে মানে এই কন্ট্রোল লাইনগুলো দেখলে আমি বুঝতে পারবো পার্টিকুলার কোন জায়গার গ্রেডিয়েন্ট বেশি। যেখানে তোর কন্ট্রোল লাইনগুলো খুব কাছাকাছি আছে সেখানে গ্রেডিয়েন্ট বেশি বা স্টিফনেস বেশি। যেখানে অনেক স্পেস দিয়ে রয়েছে, যেখানে অনেক ফাঁকা ফাঁকা রয়েছে, সেখানে হচ্ছে যে আমার গ্রেডিয়েন্ট অনেক কম, মানে আস্তে আস্তে উচ্চতা বেড়েছে, হাইট বেড়েছে। তো উপরের ছবিটা দেখলেও মানে বোঝা যায় যে এই দিকে মানে ধর লেফট সাইডে যেখানে গ্রেডিয়েন্টটা বেশি সেখানে কন্ট্রোল লাইনের ক্লোজনেস অনেক বেশি, অনেক হাই, মানে ক্লোজনেসটা। আর একই রকম ভাবে যেখানে হচ্ছে আমার উচ্চতা হাইট আস্তে আস্তে বেড়েছে বা গ্রেডিয়েন্টটা অনেক কম, অনেক লো, সেখানে কন্ট্রোল লাইনগুলোর মধ্যে গ্যাপ অনেক বেশি। তো কন্ট্রোল লাইন বলতে কি বোঝায়? কন্ট্রোল লাইন হচ্ছে পার্টিকুলার এমন একটা লাইন যে লাইনের প্রতিটা পয়েন্টে আমি যে প্যারামিটারই মেজার করি না কেন, প্রতিটা পয়েন্টে সেই প্যারামিটারের ভ্যালু সেম। সোজা কথাই বললে
এবারে আমরা যেটা দেখলাম এই যে উদাহরণটা, এটাকে পার্টিকুলারলি আমরা বলি টোপোগ্রাফিক ম্যাপ। ঠিক আছে, মানে আমরা কোন একটা পার্টিকুলার টেরেন আছে, ধর প্ল্যাটু রয়েছে, বা ধর প্লেন ল্যান্ড রয়েছে, বা ধর হিমালয় পর্বত ধরে নে, হিমালয় মাউন্টেন, হিমালয় রেঞ্জ। সেখানে আমরা যদি বুঝতে চাই যে টেরেনটা কিরকম, হ্যাঁ, তাহলে তার জন্যে সব থেকে ভালো বোঝার উপায় হচ্ছে যে যদি আমরা কন্ট্যুর ম্যাপটা দেখি, এবং এটাকে আমরা বলি টোপোগ্রাফিক ম্যাপ, মানে যদি আমরা হাইট নিয়ে কাজ করি তাহলে। এছাড়া তো মানে আইসোলাইন্স তো বলেই। তো তারপরে দেখ পরের পয়েন্টে, সেকেন্ড পয়েন্টে আমি লিখেছি যে এটাকে টোপোগ্রাফিক ম্যাপ বলা হয় যেখানে ভ্যালিজ এবং হিলস দেখানো হয়, যার স্টিপনেস এবং জেন্টেলনেস যেখান থেকে আমি বুঝতে পারি। বেশ, এবারে আমরা চলে যাচ্ছি দুটো ভিডিও রেফারেন্সে। একটাই জিনিস, সেটা হচ্ছে যে এই যে ভিডিওটা চালাবো আমি, এটার সাউন্ডটা আমি জানি না তোরা ওইদিকে শুনতে পাবি কিনা, আমি ট্রাই করছি। যা, চলছে না কেন রে? আচ্ছা দাঁড়া, সব শেয়ারিং করলাম। ভিডিও আর অডিওকে শেয়ারে অ্যাক্সেস দিতে হয়। আচ্ছা, ওকে, আমি এন্টায়ার স্ক্রিন না করে আমি ট্যাব করলাম। তো প্লটিং অফ আইসোলাক্স করলাম, শেয়ার করলাম। এবার ইউটিউবে যাবে, ইউটিউবে যে ভিডিওটা দেখাবো সেটা খোলো। হয় না, ভিডিওটাও তো ওপেন হচ্ছে না রে। তুমি ইউটিউবে যাও, ভিডিওটা খোলো, তারপরে স্ক্রিন শেয়ার করে ইউটিউবের ট্যাবটা শেয়ার করো। তাহলে তো হয়ে গেল, মানে যদি আমি ইউটিউব থেকেই দেখাই তাহলে আর আলাদা করে এখানে দেওয়ার কি মানে? ঠিক আছে, আমি ইউটিউব থেকে দেখাচ্ছি, দাঁড়া। আচ্ছা, একটা কথা জাস্ট আমি বলে রাখি, ল্যাপটপটা আমার নয়, ঠিক আছে? যদি ইউটিউব খোলার পর কিছু ভুলভাল ভিডিও সাজেশন আছে, আমার কিন্তু তার কোনো দায় নেই, হ্যাঁ, বলে রাখলাম। আমি বলে দিচ্ছি আর কি, মানে অনেকেই তোরা রয়েছিস। আচ্ছা, এবারে আমাকে তুই বল যে সাউন্ডটা তাহলে এরকম করলে হওয়ার কথা, আসছে কি সাউন্ড? আমার মাইক দিয়ে সাউন্ড আসছে? আচ্ছা, ওকে, ফাইন। একটা জাস্ট ডিসক্লেমার দিয়ে দিই, যে দুটো ভিডিও আমি দেখাবো দুটোই কিন্তু টোপোগ্রাফিক ম্যাপ নিয়ে আলোচনা করা আছে। এবার সেটার থেকে আমাদের খানিক ইনফারেন্স টানতে হবে যে হাউ টু ড্র আইসোলাস ডায়াগ্রামস, ঠিক আছে? এবার দুটোর মধ্যে মানে দেয়ার আর লট অফ সিমিলারিটিস বিটুইন টোপোগ্রাফিক ম্যাপ অ্যান্ড আইসোলাস ডায়াগ্রাম। ফলে আই গেস তোদের কোনো অসুবিধা হবে না। তারপরেও আমি একটু ডিসাইফার করতে করতে যাব যে কোন কোন জায়গাটাতে একটু মানে আলাদা আলাদা, সেই জায়গাগুলো বুঝলেই মোটামুটি আমার ধারণা আইসোলাস ডায়াগ্রাম তোরা সুন্দর করে এঁকে ফেলতে পারবি, রাইট?
lines to better understand what exactly a topographic map is, including what it shows, how to use the different features in the map to help better visualize the area. So let's jump right in. The first question we want to answer is, what exactly is a topographic map? Well, topographic map, it represents a region, and it shows all of the geographic features of that region, including three-dimensional features like hills and valleys. The ultimate goal of a topographic map is to display these three-dimensional features with ups and downs, and cliffs and slopes, rivers and streams, all of these three-dimensional features, but on a flat two-dimensional map. So let's take a look at an example. Here you can see a simple topographic, often called a contour. And the feature that should jump out to you on this map are all of these dark squiggly lines all over the place. Those lines end up being the key to topographic maps. They're called contour lines. So, what exactly is a contour? Well, those contour lines that you saw running all over the map, those show the shape of the land, and they do it by connecting points that have equal elevation. Let me give you an example. Here's that map. So if I look at point Y, I know its elevation is 500 meters, and I know that because point Y is located directly on 500 contour line. And so by understanding contour lines, I know that any point on that line is going to have that same elevation. Of course, the other lines represent different elevations, and we'll look at that in a moment. So let's take a closer look. One of the things you might notice is that some of these contour lines, not all of them, but some of them are labeled. For example, the 500 line is labeled, the 600 line is labeled, and these labeled lines have a name. Those are called index contours. And these are contour lines that are clearly labeled with their elevations. Now, unfortunately, on most topographic maps, there's just not enough room to label the elevation of every single line. And this is why we use index contours, maybe every second line, or every fifth line, or every 10th line, depending on the map. Either way, oftentimes you will be given what's called a contour interval. And the interval tells you explicitly the amount of elevation increasing or decreasing with each line. Now this map is clearly labeled with an interval of 50 meters. And what that means is that as you go from one contour line to the next, there's going to be a change in elevation of 50 meters. So that contour interval tells you the elevation change from one line to the next. Fortunately, even if you're not given the contour interval, you can usually figure out what it is by examining the lines. And we'll see an example of that in a moment. Let's look at some other map features. Most maps are going to include a map scale, and this lets you determine the real-world distances between points that's represented on the map. So for example, let's say I want to know how far apart points Y and Z were in the real world. I could use this map scale to figure out how many kilometers apart they are. A future video will take a look at how exactly we use a map scale. Finally, you'll notice that we also have a compass rose, and this is going to tell you the directions on the map and how they correspond with real-world north, south, east, and west. This allows you to orient yourself when using the topographic map. So that's a basic overview of how a topographic map works. Let's take one other look at a different example. So here's another one. You'll notice we have map scale at the bottom, and we have the compass rose down on the right-hand side. We have a bunch of contour lines. I also see the ocean and some streams and brooks flowing across the surface. We also see a bunch of different points that might represent landmarks or trailheads, anything like that. But one thing I don't notice is there is no labeled contour interval. They're not telling me how much each line is going up or down by. But fortunately, with a little bit of work, I can figure out exactly what the interval is. And that's something that's important to be able to do, especially when we get into more complex tasks like calculating the gradient. So if I zoom into the side of the map here, what I notice is that I do have two labeled index contours. I have the 250 line and the 500 line. And so I want to look at how many lines go in between them. And in essence, I want to see how many jumps there are between these two index contours. So I can count them out. There's 1, 2, 3, 4, and 5. So there are 5 jumps between the two index contours. Now let's do a little bit of simple math. So my change in elevation here is equal to 500 minus 250.
because I know that when I'm walking from one index contour to the next here, I'm going from 500 down to 250 or 250 up to 500. So I know that that difference is 250. So between these two lines, the elevation changes by 250. Now I also know that there have been 5 contour lines here. There are 5 contour lines difference between them. And so if I divide that 250 change in elevation by the 5 contour lines, I get 50 per contour line. And so that means that my contour interval on this map is 50. Now you'll notice I'm not saying 50 feet, 50 meters, and that's because I have no way of knowing. This map is not labeled to tell me what the elevations are measured in. So I'm just going to say 50, or I could say 50 units. So now I know that each line changes in elevation by 50 units. So there's a quick overview of topographic maps. আচ্ছা, এমনি সাউন্ড শোনা গেছে তো? সবাই শুনতে পেয়েছিস তো? বাকিরা যদি হ্যাঁ দাদা শোনা গেছে। আচ্ছা, এই ভিডিওটাতে মোটামুটি যেটা দেখানো হয়েছে যে কন্ট্যুর লাইন আঁকা থাকলে বা এরকম কোনো ম্যাপ থাকলে হাউ টু রিড দ্যাট ম্যাপ, বুঝবো কি করে ম্যাপটা কি, ম্যাপটার ভেতরে কি আছে। তো প্রথমে আমাদের দেখালো কি যে দেয়ার আর সাম ইন্ডেক্স লাইন থেকে কিছু ইন্ডেক্স লাইন মানে হচ্ছে যে লাইনগুলো দিয়ে আমরা পার্টিকুলার কোনো একটা মানে আইসোলাইনকে মানে তার অ্যামপ্লিটিউড বা তার প্যারামিটারের ভ্যালু দিয়ে বাকি কন্ট্রোল লাইনগুলোকে মেজার করার চেষ্টা করি। তো আইসোলাইন্স যখন আমরা আইসোলাক্স যখন আমরা আঁকবো, আইসোলাক্স ডায়াগ্রাম, তাতেও কিন্তু ইন্ডেক্স লাইন থাকতে পারে, ডিপেন্ডিং আপন যে কতটা ক্লোজলি কন্ট্রোল লাইনগুলো থাকছে। যদি খুব ক্লোজ থাকে তাহলে ইন্ডেক্স লাইন ইউজ করতেই হবে, যদি ক্লোজ না থাকে তাহলে ইন্ডেক্স লাইন ইউজ করার দরকার নেই। প্রতিটা লাইনেই আমরা কিন্তু তার প্যারামিটারের ভ্যালু লিখতে পারবো, ইন্ডেক্সিং করতে পারবো। আচ্ছা, তারপরে যেটা বলেছে যে ইন্টারভাল, দুটো লাইনের মধ্যে, দুটো কন্ট্রোল লাইনের মধ্যে ইন্টারভাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এই ইন্টারভাল কিন্তু সবসময়তে দুটো কন্ট্রোল লাইনের মধ্যে ইকুয়াল রাখার চেষ্টা আমরা করি। অনেক সময়তে হয় না, সেটা কিছু স্পেশাল কেসে আমরা করতে পারি না, কিন্তু ম্যাক্সিমাম কেসে কিন্তু আমরা ইন্টারভাল গুলোকে ইকুয়াল রাখার চেষ্টা করি। তো এই গেল হচ্ছে যে কন্ট্যুর ম্যাপ, কিভাবে আমরা টোপোগ্রাফিক ম্যাপ আঁকবো। তো আইসোলাক্সও কিন্তু এইভাবেই আমরা আইসোলাক্স ডায়াগ্রাম বা আইসোলাক্স যে কন্ট্যুর, সেটাকেও কিন্তু এইভাবে আমরা রিড করব। আচ্ছা, এবারে হচ্ছে যে আমরা আঁকবো কি করে, ছোট্ট একটা আইডিয়া। এরপরে আমরা আরো ভালো করে আরেকটা ভিডিও দেখবো। এটা শোনা যাচ্ছে তো? আচ্ছা, এটা খুব আস্তে আওয়াজ আসছে, তাই তো? আচ্ছা, দাঁড়াও। হুম 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 In essence, we want to be able to create our own topographic map. Now, শোনা যাচ্ছে? in my last video, we took a look at what exactly topographic maps are, what are contour lines, index contours, contour intervals, map scales, compass rose, and a few other features of topographic maps. Now, if you're still a little bit iffy on the basics, you might want to go back and check out that video before proceeding. But if you're good to go, we're going to continue our look today by learning how to actually create all of these contour lines as we build our topographic map. Now, in order to do that, we have to go back to some raw data.
like I see on this right here. So this is what's called a field. And a field or a field map is a map of an area that shows some data. Now, that data could be anything from temperatures and precipitation amounts to, in this case, we have elevation values. So just to kind of look at the map, we have an area with a stream, and we see Bethany Lake there, and this large area of land, which is shown in gray. And all over the land, we see these different points with values that seem to range from the 40s up to around 70. Now, in this map, these values all represent elevations. So if you were to go and stand at any one of these points, you would know how high above sea level you are at that spot. Now, as it is right now, it's not terribly useful because the contour lines have not all been drawn in. We see a few of them, the 70, 65, and 60 lines are done, but they're not all there, and so we don't get really a good complete picture of what the landscape actually looks like. And so our job is going to be to draw in the remaining contour lines to help make sense of the area. And so when we draw contour lines, we have a few rules that we need to follow, and they're pretty simple. আচ্ছা, এখানে কিন্তু কয়েকটা খুব মানে ইম্পর্টেন্ট রুলস বলবে, যেগুলো আমরাও পরে কাজে লাগাবো। এগুলো পারলে নোট করে নিতে পারিস। আমি তোদেরকে প্রেজেন্টেশনটা শেয়ার করে দেবো, এবং সেটাও তোরা ফলো আপ করতে পারিস, অসুবিধা হবে না। তাও বলবো, যদি এখন কেউ নোট নিতে চাস নিতে পারিস। Rule number 1 is that the lines are going to connect points of equal value. Meaning all of the 50s are going to connect to each other, the 55s, etc. They're going to connect points that have the same elevations. And the most important part is that these lines are going to separate the higher elevations, the larger values, from the lower elevations or the smaller values. So that's our first rule, and that's kind of the basic idea behind drawing contour lines. Now, another rule is that the lines can never touch each other or cross one another. And if you think about it, that's actually very logical, because imagine I had a point where a 55-foot contour line actually crossed over a 60-foot contour line. Well, what that is suggesting is that in that point where they meet, the elevation is both 55 and 60. And of course, that doesn't make sense, which is why our lines should never touch or cross. Now, they might get very close together or very far apart, but again, they should never touch. Additionally, the lines should never just end. They can't just stop in the middle of the map. They have one of two things can happen. They either need to run off to the edge of the map, or they need to close back on themselves, creating kind of a rounded shape of some sort. And that's what we see at the tops of hills and mountains. But again, the line should never just randomly end in the middle of the map. Finally, our contour lines are almost always going to be smooth curving lines. We don't see a lot of sharp and angular turns in the line. And while it is possible, that tends to only happen in real extreme landscapes. And for the most part, they're going to be curvy, smooth lines. So just keep that in mind when we're drawing them. So let's go back to the map here. And what I do notice is that our map actually gives me the contour interval. Now, if you remember from the last video, the interval is how much there's a change in elevation from one line to the next. So on this map, the interval is 5 feet. So if I look, that makes sense because I see a 70-foot line, and then the next line is 65, and the next is 60. So logic tells me that the next line I'm going to draw, looking at the numbers here, will be a 55-foot line. And that is keeping with my contour interval. It would not make sense to do a 58-foot line because that would be breaking the rule that the interval says it should be a 5-foot change with each line. So we're going to proceed by drawing the 55-foot line. Now, the best way to start is to look at your field map and see if you find any 55-point values, 55-foot values. There's one down at the bottom, and there's one at the top. So I know, according to my rules, that I'm going to essentially be connecting those 2 points. But I also know that I want to separate the lower from the higher. And so before I draw anything, if I just take a look at the data on this map, what I'll notice is that pretty much all the numbers over on the right side near the lake tend to be lower than 55. And all the numbers over on the left side, kind of at the start of the stream, are higher than 55. And so that gives me a sense. I know my 55-foot line should be separating those lower values from the higher values. So now we can go ahead and just start drawing. And again, I'm going to connect those 2 lines, separate anything bigger from anything smaller. So here we go.
I'm going to start up at the top here, hit my 55, separate bigger from smaller, and hit my other 55, and then run off to the edge of the map. And there you have it. Now, you might notice I did something a little bit funny, and that is what happened when I crossed Ames Stream here. You'll notice I kind of bent the contour line. I kind of curved a little bit, pointing away from the lake. Now, there's a reason for that. In fact, if you look at the other contour lines, they all have a similar bend when we cross the stream, and that has to do with the shape of the stream bed itself, which we will be discussing in more depth in a future video. But for now, just know that we're going to try and bend our contour lines when they cross a stream or a river, and they're going to bend pointing upstream, so in the opposite direction that the stream is flowing. And again, more to come on that in a future video. So there's my 55-foot line. It looks good. Now, if I look at the rest of the numbers here, it looks like I'm going to have to do one more line to keep with my interval of 5 feet, and that line is going to be a 50-foot line. So we'll begin by locating any 50s. I see one there, one there, one there, and one there. And again, if I look at this data, what I'm going to notice is that the numbers to the right near the lake are lower elevation and to the left are higher. So with that in mind, I'm going to go ahead and connect these lines, and I'm going to separate bigger from smaller. So we'll get started again at the top, hit my 50, between the 42 and 47 and 52, and off the edge of the map. And you'll notice again, I bent my contour line when I crossed Ames Stream. And so there's my 50-foot line. And so now I have, in this case, a completed, albeit fairly simple, topographic map. So just to kind of review, we have some basic rules. The lines connect points of equal value, and the key is to separate higher from lower values. Lines can't touch, they're not going to cross, they never end, they either have to go to the edge of the map or close on themselves, and they tend to be smooth and curving. So we'll keep this in mind as we go into our future videos. In our next video, we're going to be... আচ্ছা, আমরা প্রেজেন্টেশনটায় যাই। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে টোপোগ্রাফিক ম্যাপ আমরা যেটা দেখলাম যেভাবে ড্র করলো, আমরা কিন্তু আইসোলাক্স ডায়াগ্রামটাও একইভাবে ড্র করব, এবং যে রুলগুলো লাস্টে বললো সেই রুলগুলোও কিন্তু আইসোলাক্সের জন্য অ্যাপ্লিকেবল। দুটো কন্ট্রোল লাইন একে অপরকে ক্রস করবে না, কারণ ক্রস করে গেলে কি হবে যে যদি আমার একটা কন্ট্রোল লাইনের পার্টিকুলার একটা ভ্যালু থাকে ইলুমিনেন্সের, তাহলে তো অন্য কন্ট্রোল লাইনেরও অন্য একটা ভ্যালু আছে। ক্রস করলে একই পয়েন্টের দুটো ভ্যালু, সেটা তো হতে পারে না। ফলে দুটো কন্ট্রোল লাইন একে অপরকে টাচ বা ক্রস করে না। এবং তার সঙ্গে হচ্ছে কন্ট্রোল লাইন বা আইসোলাইন্স যেগুলো থাকবে সেখানে ইলুমিনেন্স ভ্যালু সেম হবে, সেরকম করে আমাদের রাখতে হবে। তো মোদ্দায় এইটা, আর ওই হায়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুকে সেপারেট করবে আইসোলাইন্স গুলো। আমরা পরেরটা থেকে শুরু করি। তাহলে আইসোলাক্স ডায়াগ্রাম কি, হোয়াট ইজ আইসোলাক্স ডায়াগ্রাম? আচ্ছা, এবারে আমি একটা জিজ্ঞেস করি, কেউ একটা বলতো তাহলে যে আইসোলাক্স ডায়াগ্রাম, এই স্লাইডটা চেঞ্জ করে দিই আমি। আইসোলাক্স ডায়াগ্রাম তাহলে যদি কেউ জিজ্ঞেস করে, ধর আমি জিজ্ঞেস করলাম আইসোলাক্স ডায়াগ্রাম কি, হোয়াট ইজ আইসোলাক্স ডায়াগ্রাম, কেউ একটা বল দেখি। হুম 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 একদম একদম। আচ্ছা, সৌরভ সিট বল দেখি তাহলে একটু। আছিস না ঘুমিয়েছিস? কৌশিক মাহাতো, কৌশিক মাহাতো আছিস? হ্যাঁ দাদা বলো। হ্যাঁ, বলছি আইসোলাক্স ডায়াগ্রাম কি তাহলে? আইসোলাক্স ছেড়ে দে, টোপোগ্রাফিক ম্যাপ বা আইসো লাইন গুলো, আইসো লাইনের মানে কি, আইসো লাইন কি?
মাইক কাজ করছে না? যা, ওরও মাইক কাজ করছে না। আচ্ছা, আর কে আছিস? আচ্ছা, পূজা দত্ত। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আইসোলাইন মানে কি? ওই আইসোলাইন তো ওই ম্যাপটা ক্রিয়েট করে যেটাতে ওই আমরা ভ্যালু গুলো ইকুয়াল করে পয়েন্ট করব। হ্যাঁ, খানিকটা ঠিকই বলেছিস। আইসোলাইন হচ্ছে সেই লাইনটা যাতে যে প্যারামিটারই আমরা মেজার করি না কেন, ওই লাইনে কিন্তু প্রত্যেকটা পয়েন্টে সেই প্যারামিটারের ভ্যালু সেম হবে। হ্যাঁ, বেশ। আরো একটু বলা যেত, পরে ভালো করে দেখিস। আর কে আছে? অবিনাশ কুমার, হোয়াট ইজ আইসোলাইন? So the line in which the value of elements will be same, I guess. Okay, that will be isolux diagram, isolux line. If you want Okay. to the parameters of on a particular isolines, the value of the parameters will be same for every point. Okay. Yeah. Okay. Victor. ভিক্টরের মাইক কাজ করছে নাকি? আচ্ছা, আমিশা। হ্যাঁ দাদা। হ্যাঁ, তা আইসোলাইন মানে বল দেখি তাহলে। আইসোলাইন যদি তোকে জিজ্ঞেস করে কি জিনিস, কি বলবি? যা, তোর মাইক কাজ করছে না। হ্যালো, হ্যাঁ, বলছি যে আইসোলাইন মানে কি জিজ্ঞেস করছিলাম। ইয়েস আই এম টেলিং তো। আচ্ছা আচ্ছা, বলো বলো। Okay. Actually, I want to ask you what is isoline, right? हेलो। हाँ, सुनाई दे रहा है, अरे बोलो मैं बोलो। सबसे बोल ही रही हूँ, मैंने आंसर भी बोल दिया, पता नहीं सुनाई क्यों नहीं दे रहा, आई अच्छा, डोंट नो। सुनाई नहीं दे रहा था, बोलो बोलो बोलो। আচ্ছা, কিছু প্রবলেম হচ্ছে আমার মনে হয়। ঠিক আছে, ছেড়ে দে, অসুবিধা নেই। বুঝতে পেরেছিস তো এমনি আইসোলাইন কি? यस, एक मिनट Okay. भैया, एक मिनट। अच्छा, तुमको समझ में आई ना आइसोलाइन क्या है? हाँ तो हाँ ठीक हाँ, है, मुझे चलो। समझ में आया। अच्छा, ঠিক আছে। তাহলে আমরা এবারে চলে যাই হাউ টু ড্র আইসোলাক্স ডায়াগ্রাম। তবে একটা কথা বলে রাখি, এখানে যাদেরকে আমি জিজ্ঞেস করলাম অনেকেই বললি, কিন্তু তিনজন পার্টিকুলারলি কিন্তু কোনো রেসপন্স করলি না। একটা হচ্ছে যে ভিক্টর, একটা হচ্ছে কৌশিক, একটা হচ্ছে সৌরভ সিট। এবারে রেসপন্স করলি না, ভালো ব্যাপার, মানে খারাপ ব্যাপারও নয়, ভালো ব্যাপারও নয়। শুনলে হয়তো একটু ভালো হতো। একটাই ব্যাপার, যদি তোদের কোনো কাজ থাকে তাহলে বল, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি এমনি বসে বসে ল্যাদ খাচ্ছিস, সেটা ল্যাদ খেতে খেতে শোনাই যেত আর কি। যদি না শুনে থাকিস তাহলে আমি আবার বলতে পারি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে শুনে নিতে পারতিস। যদি কাজ থাকে তাহলে অন্য ব্যাপার, কাজ করতে পারিস, কোনো অসুবিধা নেই। যাই হোক, তো হাউ টু ড্র আইসোলাক্স ডায়াগ্রাম। তো আমরা অ্যাকচুয়ালি আমরা যেভাবে টোপোগ্রাফিক ম্যাপ আঁকলাম, একই রকম ভাবে আইসোলাক্স ডায়াগ্রামও আঁকবো। একবারে ডিরেক্টলি কেমন করে গ্রিড পয়েন্ট গুলো আঁকবো তাতে চলে যাই। একটা ছোট ভিডিও আছে, জানি না এটা সাউন্ড কিভাবে হবে। Hello, subscribe.
শোনা যাচ্ছে কি? হ্যালো, যা সবাই চুপ করে গেলি যে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন একটু শোনা যাচ্ছে কিনা বল। Visitors, আচ্ছা ওকে। my name is Piyush Pant. Welcomes you to my channel People CV English. Subscribe our channel, like and share the videos to spread the. হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। ভিডিওটা দেখা যাচ্ছে না? না গো, ভিডিও দেখা যাচ্ছে না। বাহ, অসাধারণ। দাঁড়া, আমি তো টেকনিক্যালি চ্যালেঞ্জ হয়ে গেলাম রে। হ্যাঁ বুঝেছি। না, ইউটিউব থেকেই তোদেরকে দেখিয়ে দিই, এখানে সমস্যা হচ্ছে। Given alpha values. So the CV English. আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে এবার। আচ্ছা, Subscribe our channel, like and share the videos to spread the free knowledge. It is free and always will be. In this video, we will know how to develop contours manually when you have got your grid points or reduced level points, also known as RL points. Before we start, so what is reduced level or RL points? It can be defined as the elevation of point A relative to the mean sea level. Okay, so let's get started with drafting the survey plan. আচ্ছা জাস্ট একটু বলে রাখি, এখানে পুরো ভিডিওটা আমাদের দেখতে হবে না। আমরা জাস্ট দেখবো হচ্ছে যে হাউ টু ড্র গ্রিড পয়েন্টস অর গ্রিড লাইনস। কারণ ইট ইজ ইম্পর্টেন্ট টু ড্র গ্রিড লাইনস টু ড্র আইসোলাস ডায়াগ্রাম। পুরোটাকে আমাদের ম্যাট্রিক্সে ভাঙতে হবে, দিয়ে ড্র করতে হবে গ্রিড লাইনস, এবং গ্রিড লাইনস যেখানে কাট করবে একে অপরকে সেগুলোকে আমরা বলবো গ্রিড পয়েন্টস। তো সেইটা যাতে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি, তার জন্য খানিকটা দেখবো আমরা, পুরোটা দেখার দরকার নেই এটা ভিডিওটা। Start with making the side rectangle. Here the side dimensions are 8 meter by 4 meters. Mark all 4 corners of rectangle with a circle or any other symbol to highlight the intersection. Divide the 4 meter side of the rectangle into 4 equal parts and draw horizontal lines. Similarly, divide the longer length of the rectangle into 8 equal parts and draw vertical lines through them. This will give you a grid of 1 meter by 1 meter all over your site. You need to highlight all intersection points between horizontal and vertical lines. Now mark the vertical lines in numeric values 1, 2, 3, 4 and so on. I quit my 9 to 5 and I started selling my granny's pickles online. And mark the horizontal lines in alpha values as A, B, C and so on. Now write down all levels which we got from survey at their respective locations in the plan. Next step will be to name the intersection points. As the vertical lines are given numeric value and horizontal lines are given alpha values, so the intersection points lying on horizontal line A will be 1A, 2A, 3A and so on. Similarly, name all other points. After naming is done, we will create our own contour intervals which is suitable for working while designing on the site.
To do that, first pick the lowest and highest point on the side. So here, the lowest point is 0 and highest point is 6.1. Now, I am taking the contour interval of 1 meter. That means I will get 5 contour lines in the plan showing 1 meter, 2 meter, 3 meter, 4 meter and 5 meters. When our contour intervals are decided, then it's time to plot them on our site. So, আচ্ছা, এ পর্যন্তই থাক। এরপরে হচ্ছে আমরা চলে যাব আইসোলাক্সের কিভাবে গ্রিডটা আঁকবো। মোটামুটি এখান থেকে এটা বোঝা গেল যে গ্রিডটা কিভাবে আমরা আঁকি, সেটাকে আমরা একটা রিয়েল টাইম একটা ডেটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবো। হুম হুম আচ্ছা, পোলার প্লট করিয়েছিলেন, হ্যাঁ 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 আচ্ছা, ভালো করে বলে রাখি, সেটা হচ্ছে পোলার প্লট এবং কন্ট্যুর লাইন্সের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, কন্ট্যুর লাইন্স সোললি আমরা আঁকি, তার কারণ হচ্ছে যে পার্টিকুলার একটা প্যারামিটার সেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড ওভার এ সারফেস, এটা বোঝার জন্য, ঠিক আছে। আর পোলার প্লট মানে পোলার ডায়াগ্রাম যেটাকে আমরা বলি, সেখানে একটা মেথড আছে 9 পয়েন্ট মেথড। আমি জানি না তাদেরকে পড়ানো হয়েছে কিনা। 9 পয়েন্ট মেথড থেকে, হ্যাঁ 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 9 পয়েন্ট মেথড রয়েছে, সেই 9 পয়েন্ট মেথড থেকে আমরা অ্যাকচুয়ালি পোলার প্লট করি, এবং খালি হরাইজন্টাল না, হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং পার্টিকুলার অ্যাঙ্গেলে কিরকম তার মানে ডিস্ট্রিবিউশন, পুরোটা আমরা মেজার করি, ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই থাকে। এবং মানে ওই যে বললাম, খালি হরাইজন্টাল নয়, ভার্টিক্যাল প্লেনেও আমরা কিন্তু পুরোটা দেখি। মানে সাপোজেডলি এরকম একটা ভাবতে পারিস যে যদি একটা পার্টিকুলার লাইট সোর্স থাকে, তাকে ঘিরে একটা পুরো 3D প্লেনে লাইটিং, মানে ধর লুমিনাস ইন্টেন্সিটি কিরকম, বা অনেক সময়তে আমরা ইলুমিনেন্সেরও করি। তো এটা হচ্ছে যে পোলার প্লট, ঠিক আছে। আর কন্ট্যুর লাইন কিন্তু মানে অনেকটা ডিফারেন্ট ফ্রম পোলার প্লট। কন্ট্যুর লাইন হচ্ছে যে একটা সারফেসে একটা প্যারামিটার কিভাবে ডিস্ট্রিবিউটেড, হ্যাঁ, ভাবে প্যারামিটার ডিস্ট্রিবিউটেড ওভার এ সারফেস, সেটা দেখার জন্য টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিস্ট্রিবিউশন মানে উই আর ড্রয়িং আইসোলাক্স ডায়াগ্রাম, ঠিক আছে। এবারে আইসোলাক্স ডায়াগ্রামে কিন্তু আমরা পার্টিকুলারলি বলে দিচ্ছি যে আইসোলাক্স ডায়াগ্রাম, লাক্স হচ্ছে ইলুমিনেন্সের একটা ইউনিট, ফলে আইসো ইলুমিনেন্স ডায়াগ্রামও বলা যায়। আমরা পার ইউনিট এরিয়া কত ইন্টেন্সিটি, হ্যাঁ, মানে আরো ভালো করে একটা ছবি তোদের দেখাতে পারলে খুব ভালো হতো। আমার কাছে এই মুহূর্তে নেই, আমি পাঠিয়ে দেবো পরে তোকে, তুই একটু এ করে দিস। কয়েকটা বেসিক প্যারামিটার রয়েছে, ঠিক আছে, লুমিনেন্স, ইলুমিনেন্স আর লুমিনাস ইন্টেন্সিটি আর লুমিনাস ফ্লাক্স, ঠিক আছে। এই চারটে জিনিস মোটামুটি একটু ভালো করে বুঝে রাখলেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। আমরা ইলুমিনেন্স যেটা মেজার করি, ইলুমিনেন্স হচ্ছে যে ডিরেক্ট যে অ্যামাউন্টের মানে ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি একটা পার্টিকুলার এরিয়াতে পড়ছে সেইটা। লুমিনেন্স হচ্ছে ওই এরিয়াটা, মানে যে এরিয়াতে পড়ছে সেখান থেকে যে অ্যামাউন্টের রিফ্লেক্টেড লাইট আমরা চোখে দেখতে পাচ্ছি, সেই রিফ্লেক্টেড লাইটের অ্যামাউন্ট হচ্ছে লুমিনেন্স। আর লুমিনাস ইন্টেন্সিটি হচ্ছে লুমিনাস ফ্লাক্স পার্টিকুলার মানে স্টেরাডিয়ানে, ইউনিট স্টেরাডিয়ানে একটা মানে লুমিনাস ফ্লাক্স যতটা, সেটাই লুমিনাস ইন্টেন্সিটি। তো যাই হোক, তোকে আমি একটা পার্টিকুলার ছবি পাঠিয়ে দেবো, অনিশকেই পাঠাবো, তুই বাকিদেরকেও একটু তাহলে দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, তো স্টেপ গুলোয় চলে যাই। তো প্রথমে হচ্ছে একটা গ্রিড পয়েন্ট আমাদের তৈরি করতে হবে, গ্রিড লাইন বানাতে হবে। উপরের কালো ল্যাবটা সবাই মনে আছে, আশা করি মনে আছে, নিশ্চয়ই মনে থাকবে। যাই হোক, তো সেখানে একটা আমাদের মানে
আর্টিফিশিয়াল পোল রয়েছে, লাইটিং পোল, যেটাতে আমরা হাইটটা অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে? তো সেই পোলটা যেখানে থাকে, তোদের খানিক মনে থাকার কথা, পোলটা যেখানে থাকে তার সামনেটা ফাঁকা, হ্যাঁ, প্রায় ধরে রাখ 3 মিটার ক্রস 3 মিটারের একটা গ্যাপ থাকে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে ওই যে ভিডিওটায় দেখলাম যে তারা 1 মিটার 1 মিটার করে গ্যাপ নিচ্ছে, যে কারণে আমরা 1 মিটার বাই 1 মিটারের স্কোয়ার পাচ্ছিলাম এই ভিডিওটাতে। আমরা যেটা করি 0.5 ক্রস 0.5 করি, ঠিক আছে? তাহলে একদিকে যদি 3 মিটার হয়, আরেক দিকেও 3 মিটার, তাহলে 3 মিটারকে আমরা 6টা ভাগে ভাগ করি, 6টা পয়েন্ট নিই, এবং যেটা হচ্ছে যে 6টা পয়েন্টকে নাম দিই, ধর এ বি সি ডি ই এফ, ঠিক আছে? আর আরেক দিকেও 6টা হয়, সেখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 পর্যন্ত আমরা যাই, এবং তাহলে যদি এই লাইনগুলো ড্র করি তাহলেই আমরা গ্রিড পয়েন্ট পাবো, ঠিক আছে? A1, হ্যাঁ, A2 এরকম করে করে পয়েন্ট পাবো, মানে পার্টিকুলার লাইন যেটার নাম হচ্ছে এ, আর একটা যেটা 1, সেটা যেখানে কাট করছে সেটা A1 হচ্ছে। একই রকম ভাবে A2, A3, A4 এরকম করে A6 পর্যন্ত এরকম করে করে থাকবে, B1 B2 করে থাকবে, এরকম করে থাকবে। আমাদের কাজ হচ্ছে আমাদের লাক্স মিটার দিয়ে প্রতিটা গ্রিড পয়েন্টে কতটা মানে ইলুমিনেন্স আমরা পাচ্ছি সেটা মেজার করা। মানে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রসিডিওর। হোয়াট টু ডু ইন আওয়ার এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে যে টু মেজার দ্য ইলুমিনেন্স ভ্যালুজ ইন এ পার্টিকুলার গ্রিড পয়েন্ট। তাহলে এরকম আমরা প্রতিটা গ্রিড পয়েন্টে বসাবো। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে হ্যাঁ, স্লাইড 10 আছে, আমি চেঞ্জ করিনি, আমি বলিনি, কারণ এটাতে একটু আমার এই মোডটাতে অসুবিধাও হচ্ছে। তার একটাই কারণ যে এই পুরোটা মানে মুখে বললে কতটা মাথার মধ্যে রেজিস্টার করবে কে জানে। এটা হয়তো সামনাসামনি দেখলে অনেকটা ভালো রেজিস্টার করতো। যাই হোক, তাহলে আচ্ছা, সেটা বলতে গেলে এরকমটা খানিক দেখতে হয়, সেটাতে আসছিলাম আসলে মেজারমেন্টের পরে। যাই হোক, তো গ্রিড লাইনটা অনেকটা এরকম দেখতে হয়। এখানে কিন্তু এক্সটেন্ডেড গ্রিড লাইন একটা করা আছে, হ্যাঁ। বাই দ্য ওয়ে, তোরা কিন্তু এই ডাটাটা ইউজ করতে পারিস চাইলে, আমার প্রেজেন্টেশনের ডেটা ফর ইওর ল্যাব রিপোর্টস ইউ ক্যান ইউজ দিস, ঠিক আছে? তো এখানে যেমন দেখতে পাচ্ছি, ধর 1 থেকে 11 পর্যন্ত গ্রিড লাইন টানা আছে, আর এখানে এদিকে এ থেকে জি, মানে একদিকে 11টা পয়েন্ট, মানে 11টা স্পেস, জাম্পিং স্পেস, আর একদিকে হচ্ছে 7টা। তো এখানে প্রতিটা পয়েন্ট যেখানে যে স্কোয়ার গুলো রয়েছে, তাদের স্কোয়ার গুলোর নাম বুঝতেই পারছিস, একটার নাম A1 A2 A3 এরকম করে করে B1 B2 B3 এরকম করে করে 11 পর্যন্ত যাবে। তো প্রতিটা পয়েন্টে আমরা লাক্স মিটার দিয়ে ইলুমিনেন্স ভ্যালুটা, উই হ্যাভ টু মেজার দ্য ইলুমিনেন্স ভ্যালু ইন ইচ অ্যান্ড এভরি গ্রিড পয়েন্ট, ঠিক আছে? অ্যান্ড হ্যাভ টু ট্যাবুলেট পার্টিকুলার, মানে এই ভ্যালুগুলোকে ট্যাবুলেট করতে হবে, ট্যাবুলেট দিস ভ্যালু। বেশ, এরপরে আমাদের কাজটা কি হবে? একদম করে ফেলো। হুম 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 এক্স্যাক্টলি, এটা ফিল্ড, এক্স্যাক্টলি এটা ফিল্ড। একটাই জাস্ট ডিফারেন্স টোপোগ্রাফি ম্যাপের সাথে, টোপোগ্রাফি ম্যাপ তো এভাবেই আঁকা যায়, আমরা যেভাবে আঁকছি সেটা হচ্ছে ইজিয়ার মেথড, ঠিক আছে? তোরা দেখে থাকবি, যারা সিভিলে পড়তো বা যারা সিভিলে পড়ে, তারা একটা সার্ভেইং বলে একটা সাবজেক্ট আছে, এক্স্যাক্টলি সার্ভেইং। ওরা যেটা করে, ওরা এরকম ম্যাট্রিক্স করে না, ওরা হচ্ছে র্যান্ডাম, মানে ধর হ্যাঁ, ইন্টারভেলের একটা পার্টিকুলার ফিক্সেশন থাকে, পার্টিকুলার একটা লাইন ধরে ধর 0.1 মিটার ছেড়ে 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 মানে এলিভেশন মেজার করবে, এরকম করে করে ওরা র্যান্ডামলি প্রচুর পয়েন্টের ভ্যালু নেয়, দিয়ে সেগুলো থেকে করে। এটার একটা সুবিধা হচ্ছে যে যখনই তুই ডেটা র্যান্ডমাইজেশন করবি, তখন তোর মানে প্রবাবিলিটি টু গেট অ্যাকচুয়াল ভিজুয়ালাইজেশন অফ এ টেরেন হাই, ঠিক আছে? ম্যাট্রিক্স করে নিলে কি হয়, অনেক সময়তে মানে আমরা যে পার্টিকুলার প্যারামিটারটা মেজার করছি,
তার একটা মানে ট্রু পিকচার অনেক সময়তে আমরা মিস করে যাই। এটা এটা এই জায়গাটা মানে র্যান্ডমাইজেশন অফ ডাটা, এটা এটা থাক, এটা এটা একটু এর সাথে রিলেটেড নয়। যাই হোক, আমরা এখানে ম্যাট্রিক্সটা করেছি। এবারে আমাদের যেটা কাজ হবে, মানে বোঝা গেল তো এই পুরো টেবিলটা কি করে আমরা বানাবো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবারে যেটা মাথায় রাখতে হবে যে তাহলে আমার লাইটটা মানে স্ট্রিট লাইটিং পোল বা লুমিনিয়ারটা থাকবে কোথায়। সেটা থাকবে হচ্ছে এই যে 1 থেকে 11 রয়েছে না, এর যে মাঝামাঝি যে মিডল পয়েন্ট রয়েছে, সেই মিডল পয়েন্টে কিন্তু আমার অরিজিন হবে। অরিজিনে হচ্ছে যে আমার লুমিনিয়ার থাকবে। এবারে একটা জিনিস তোরা যদি খেয়াল করিস, দেখবি যে স্ট্রিট লাইটের পোল যেখানে থাকে লুমিনিয়ার পোলের থেকে অনেকটা আগে থাকে। তো ওইটার জন্যে আমরা দুটো জায়গাকেই অরিজিন ধরতে পারি। একটা হচ্ছে যে where the pole is situated, we can take it as a origin, and we also can take the vertical point under a particular luminaire as a origin, ঠিক আছে, on the surface. মাটিতে মাটিতে মাটিতে। এবারে যেটা কথা হচ্ছে যে যেহেতু স্ট্রিট লাইট, এখানে তো ওয়ার্কিং প্লেন কিছু নেই। স্ট্রিট লাইট মানে রোড, রোড বল বা রাস্তা বল বা মাটি বল, সে জায়গাতেই আমাদের লাইটটার প্রয়োজনীয়তা বেশি। যদি এই আইসোলাস ডায়াগ্রাম, if we draw this isolance diagram in a particular room, then we have to fix the working plane, যেখানে আমরা কাজ করছি সেই ওয়ার্কিং প্লেনটা আমাদের ফিক্স করতে হতো। তো ওয়ার্কিং প্লেনটা আমাদেরকে মেনশন করতে হতো যদি আমরা একটা ঘরের মধ্যে ইলুমিনেন্স ভ্যালু বা আইসোলাস ডায়াগ্রাম আঁকতে চাইতাম। ওয়ার্কিং প্লেন মানে যেখানে আমরা কাজ করি। সাপোজেটলি ধরে নে যে যেমন ধর আমাদের ক্লাসরুম, ক্লাসরুমে আমরা যে টেবিলে কাজ করি, মানে যে টেবিলে লেখালেখি করি, সেটা হচ্ছে মানে আওয়ার ওয়ার্কিং বেঞ্চ আর ওয়ার্কিং প্লেন। সো ইফ উই ওয়ান্ট টু ড্র আইসোলাস ডায়াগ্রাম ইন আওয়ার ক্লাসরুম, দেন উই হ্যাভ টু, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাভ টু ফিক্স দ্য ওয়ার্কিং প্লেন, we have to measure the height and we have to do the experiment accordingly, ঠিক আছে। তো এর পরের স্লাইডে চলে যাই। তো এখানে 6 নাম্বার এর মাথাতে মানে 6 নাম্বার যে গ্রিড লাইনটা, সেখানে হচ্ছে আমাদের স্ট্রিট লাইটটা থাকবে। আরেকটা পার্টিকুলার কনসেপ্ট রয়েছে যেটা মাথায় রাখতে হবে, যে এই যে আমি বললাম লুমিনিয়ার যেখানে সিচুয়েট করবে তার ঠিক ভার্টিক্যালি ডাউনওয়ার্ডে যে সারফেসে আমরা ইলুমিনেন্স মেজার করছি, সেই যে পয়েন্টটা, সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাক্সিমাম ইলুমিনেন্স পয়েন্ট অর নাদির পয়েন্ট। NADIR, নাদির পয়েন্ট আর ম্যাক্সিমাম ইলুমিনেন্স পয়েন্ট। এবারে পুরো টেবিলটাকে আমরা ওই নাদির পয়েন্টের রেসপেক্টে সাজাবো। সেটা হচ্ছে যে এখানে হিয়ার দ্য প্রেজেন্টেশন উইল মেনশন অ্যাবাউট নাদির পয়েন্ট অলসো। এবং এরপরে যেটা আমাদের করতে হবে যে নাদির পয়েন্টটাকে রেফারেন্স পয়েন্ট ধরতে হবে। উই হ্যাভ টু টেক নাদির পয়েন্ট অ্যাজ আওয়ার রেফারেন্স পয়েন্ট অ্যাজ ইট হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালুজ অফ ইলুমিনেন্স। সো তাহলে এবারে রেফারেন্স ধরে আমরা বাকি পয়েন্টগুলোতে যে ইলুমিনেন্স ভ্যালুগুলো আছে সেগুলোকে এই ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ডিভাইড করব, দিয়ে 100 দিয়ে গুণ করব, মাল্টিপ্লাইড বাই 100, দেন উই উইল গেট দ্য পার্সেন্টেজ, মানে অ্যাবসলিউট ইলুমিনেন্স থেকে আমরা পেয়ে যাব পার্সেন্টেজ ইলুমিনেন্স ভ্যালু ফর এ পার্টিকুলার গ্রিড পয়েন্ট। এবার টেবিলটাকে ওইভাবে সাজালে ধর এই যে এইটা হচ্ছে দ্য পার্টিকুলার ক্যালকুলেশন বিহাইন্ড দিস থিং। তো এরপরে টেবিলটা সাজানো হয়ে যাবে এরকম, ঠিক আছে। আগে যে টেবিলটা দেখলাম তারই রেফারেন্স ভ্যালুস গুলো, মানে রেফারেন্স ধরে নাদির পয়েন্টের ইলুমিনেন্সটাকে যে ভ্যালুগুলো পাচ্ছি, দেখলেই বুঝতে পারবি যে 7 নাম্বার যেখানে হচ্ছে যে আমার 7 নাম্বার গ্রিড লাইনের ওপরে লুমিনিয়ারটা ছিল, যেখানে ম্যাক্সিমাম ইলুমিনেন্স ছিল, সেখানে ভ্যালু হচ্ছে 100, দ্যাট মিনস 100%, দ্যাট ইজ ম্যাক্সিমাম ভ্যালু। এবং ওইটার রেসপেক্টে বাকিগুলোকে আমরা বাকিগুলোর পার্সেন্টেজ ভ্যালু বের করে নিয়েছি। আগে ছিল অ্যাবসলিউট ইলুমিনেন্স ভ্যালু, এখন আমরা পার্সেন্টেজ ইলুমিনেন্স ভ্যালুতে শিফট করে গেছি। বেশ, এবারে আমাদের কাজটা হচ্ছে যে একটা মিলিমিটার গ্রাফ পেপার নেওয়া। মিলিমিটার গ্রাফ পেপার সবাই দেখেছিস, অনেকবার অনেক কিছু এঁকেছিস তাতে।
এবার যেটা করতে হবে যে কোনো একটা দিকে, যে কোনো একটা দিকে, মানে সেটা তোদের ইচ্ছে মতো, হ্যাঁ, ইউ ক্যান টেক এক্স অ্যাক্সিস, ইউ ক্যান টেক ওয়াই অ্যাক্সিস অ্যাজ ইউর উইশ। তার মাঝামাঝি কোনো একটা জায়গাতে তোকে ওই 0,0 অরিজিনটা ধরতে হবে, যাতে করে দুদিকেই আমরা সেম স্পেস পাই। একটা গ্রাফ এখানে আছে, দেখালে বুঝতে পারবি। এই যে মোটামুটি এখানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমরা দেখ 7 নাম্বারটাকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমরা প্লট করেছি, যেখানে লুমিনিয়ারটা রয়েছে, এবং সেটার থেকে দুদিকে মোটামুটি সেম স্পেস পাওয়া গেছে। টু ড্র দ্য কন্ট্যুর লাইন্স we need same space beside two sides of the point, the grid line of the grid line number 7. তো এটার আগে না 7, I guess 7, না 6, সরি এক্স্যাক্টলি ঠিক বলেছিস তুই, 6, একদম ঠিক বলেছিস। এখানে আমারই একটু ভুল হয়ে গেছে, যাই হোক। তো মিলিমিটার গ্রাফ পেপার আমরা যেটা নেব, তার যে কোনো অ্যাক্সিস, ঠিক আছে, ওয়াই হতে পারে, এক্স হতে পারে, যে কোনো অ্যাক্সিসকে আমরা চুজ করতে পারি, দিয়ে তার মাঝামাঝি কোনো একটা জায়গাতে আমরা যেখানে অরিজিনটা ধরবো, যাতে আমরা দুদিকে সেম স্পেস পাই। দিয়ে হচ্ছে যেটা করব, যেমন মিলিমিটার গ্রাফে দেখি যে স্কোয়ার গুলো বুঝতে পারি, মানে জাস্ট যেরকম আমরা অনেক সময় তোরা করেছিস ওই মেকানিক্যালের ল্যাবগুলোতে, যে ভালো কথায় বলে যেটা একটা বলে যে 1 কিলোমিটার, ধর 1 কিলোমিটার রয়েছে বা হাফ কিলোমিটার রয়েছে বা 1 মিটার রয়েছে, সেটাকে মিলিমিটার গ্রাফ পেপারে প্লেস করা। স্কেলিং বলে এটা, এক্স্যাক্টলি স্কেলিং বলে এটাকে। তো স্কেলিংটা করে ফেলবো। তারপর স্কেলিংটা করতে কি কারো অসুবিধা হবে, তাহলে আমার কাছে একটা পার্টিকুলার ভিডিও আছে, সেটাও পাঠিয়ে দেবো স্কেলিং কিভাবে করতে হয় দেখার জন্য। আশা করি হবে না, তখন অনেক স্কেলিং টেলিং তোরা করেছিস। হ্যাঁ, আবার কি, অনেক অনেক গ্রাফ এঁকে নিয়েছিস, আর অত গ্রাফ নিয়ে ঠিক আছে, হবে, গ্রাফটা হবে, কোনো চাপ নেই। যাই হোক, এরপরে যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে একটা রেঞ্জ ফিক্স করতে হবে। রেঞ্জ ফিক্স করতে হবে মানে সেটা হচ্ছে, এই গ্রাফটা দেখলে বুঝতে পারবি, যে ক্রস পয়েন্ট গুলো সেগুলো গ্রিড পয়েন্ট। হ্যাঁ, আমার স্ক্রিনে গ্রাফ দেখানো যাচ্ছে না, যা। হ্যাঁ, এতক্ষণ তো আমি গ্রাফ দেখাচ্ছিলাম, এখন দেখা যাচ্ছে কি গ্রাফটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আবার রিপিট করে দিচ্ছি, অসুবিধা নেই। এখন গ্রাফটা দেখা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে এখানে দেখে বুঝতে পারছিস যে ওয়াই অ্যাক্সিস বরাবর 0.6 যে গ্রিড লাইনটা, সেটাকে নিয়েছে, এই এক্স অ্যাক্সিস বরাবর নিয়েছে, এবং দেখ দুদিকে সেম স্পেস ছেড়ে রেখেছে, যাতে আমি এদিকেও 5টা গ্রিড লাইন নিতে পারি, এদিকেও 5টা গ্রিড লাইন নিতে পারি, ঠিক আছে। ফলে মানে সেই অর্থে, মানে বলতে গেলে আমার যেটা অরিজিন করব, অরিজিনের নেগেটিভ পোর্শনটাকে উই হ্যাভ টু টেক দ্য নেগেটিভ পোর্শনস এন্ড উই অলসো হ্যাভ টু টেক দ্য পজিটিভ পোর্শনস। তাহলে 6 নাম্বার যে গ্রিড লাইনটা, সেখানে আমাদের পোলটা রয়েছে এবং তার উপরে লুমিনিয়ার রয়েছে, এবং যে ক্রস পয়েন্টস গুলো আমরা দেখছি, ক্রস গুলো দে আর দ্য গ্রিড পয়েন্টস, ঠিক আছে। এবং এখানে দেখ তলাতে লেখাও আছে স্কেলিংটা, 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 0.5 মিটার or 0.147 h হচ্ছে যে মাউন্টিং হাইট। ওকে, ও we also have to measure the mounting height, and এই পুরো রানটা we have to do this run twice for two particular mounting heights, ঠিক আছে। তো দুটো রান আমরা করি, কেন করি তারও একটা মানে রিজন আছে, why we do two runs, সেটা আমি বলে দেবো। তো যাই হোক, তো এরপর হচ্ছে আমরা পুরোটাকে স্ল্যাবে ভেঙে নেবো মানে দেখ এখানে সাইডে, মানে গ্রাফের সাইডেও লেখা আছে 90% অফ ইম্যাক্স, 80% অফ ইম্যাক্স, 70% অফ ইম্যাক্স, এরকম করে 10% পর্যন্ত রয়েছে, এবং ইচ পার্সেন্টেজ অফ ইম্যাক্স ইজ নেমড আফটার এ পার্টিকুলার নাম্বার উইথ এ সার্কেল 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এবং পুরো কন্ট্যুর লাইনস দে আর ইন্ডেক্সড উইথ দিস পার্টিকুলার নাম্বারিং সিস্টেম। দেখলি বোঝা যাবে যে প্রতিটা কন্ট্যুর লাইনের সাইডে 1 2 3 4 করে আমার নাম্বারিং করা আছে। এবারে স্ল্যাবটা করব কিভাবে, খুব ইজি করাটা।
সেটা হচ্ছে আমি আমার ম্যাক্সিমাম ভ্যালু অফ ইলুমিনেন্স যেটা রয়েছে সেটা দেখছি কত আছে এখানে 90% অফ ইমেজ হচ্ছে 80.01, মানে ধরে রাখা যায় ওই 85 এর আশেপাশে আছে। এবারে 85 এর আশেপাশে আছে মানে উই হ্যাভ টু টেক এ স্ল্যাব অফ 90 টু 80, ঠিক আছে, মোটামুটি মাঝামাঝি জায়গাতে রাখবো। এবার অ্যাকর্ডিংলি সেইটা মানে অ্যাকর্ডিং ওই 10 গ্যাপের যে স্ল্যাব মানে ওই যে ইন্টারভেল যেটা আগে টোপোগ্রাফিক ম্যাপেও আমরা দেখলাম যে দুটো কন্ট্যুর লাইনের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে যে ইন্টারভেল, ঠিক আছে, কন্ট্যুর ইন্টারভেল। সেই ইন্টারভেলটা দিস ইন্টারভেল শুড বি সেম, তাহলে আমাদেরকে সেমই রাখতে হবে। যদি 10 ধরি তাহলে দেখ মোটামুটি এখানে যে ক্যালকুলেশনস গুলো করা আছে 90, 80, 70 করে করে প্রত্যেকের ডিফারেন্স, দ্য ডিফারেন্স বিটুইন দোজ পার্সেন্টেজেস আর অলমোস্ট ইকুয়াল টু 10, কাছাকাছি, আলাদা নেই। মানে হ্যাঁ একটু হয়তো ডিফারেন্স রয়েছে গ্রাফে যেহেতু প্লট করছি, কিন্তু মোটামুটি সেম। হুম হুম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তো লেখাই আছে যে 90% অফ ইম্যাক্স, then I have to take Emacs as 100%. The illuminance value at nadir point. Illuminance value at nadir point মানে আমি যদি দেখাই, আচ্ছা স্টেপ 7 দেখা যাচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি। আমার কিছু একটা সমস্যা হচ্ছে, এই ল্যাপটপটাও বোধহয় গেছে, সব ল্যাপটপ গুলোর অবস্থাই খারাপ। এই যে এই টেবিলটা দেখা যাচ্ছে, এই যে 6 নাম্বার যে আমার গ্রিড লাইনটা রয়েছে 6 নাম্বারে দেখ সেকেন্ড মানে 6B, হ্যাঁ, if I say 6B, that particular grid point, exactly, that particular grid point has the maximum value of illuminance, that is 85.4. Okay, 7B টা ঠিক 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 ঠিক, রাইট রাইট রাইট, দেখ আমারও ভুল হয়ে যাচ্ছে, বাহ, 88.9। তো আমার বক্তব্য হচ্ছে যে 88.9 যে গ্রিড পয়েন্টটা 7B শুড বি দ্য নাদির পয়েন্ট। ওকে, the point with maximum illuminance value, it is called nadir point. এটা মাথায় সবসময় তোকে রাখতে হবে এবং তার রেসপেক্টে বাকিগুলো হতে হতে যাবে, ঠিক আছে। সো আমরা যদি এবার প্লটটায় যাই, প্লটেই আসছে, প্লটে যাই তাহলে দেখবো যে 90% of they are doing 90% of Emacs. So here Emacs is 88.9, I guess, that is 7B, the illuminance value at 7B. And then we are doing 80%, then 70%, then 60%, respectively up to 10%. Exactly, 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 একদম একদম। তো অনিশ একবারেই ঠিক বলেছে, এই যে স্ল্যাবটা আমরা বানিয়ে নিলাম, এবারে স্ল্যাবটা বানানোর একটাই কারণ, যেহেতু কন্ট্যুর লাইন আমরা ড্র করছি, কন্ট্যুর লাইন ওই যে বললাম যদি র্যান্ডমাইজড না হয় ম্যাট্রিক্সে হয় তাহলে তার অ্যাকচুয়াল পিকচার অফ দ্য অ্যাকচুয়াল কন্ট্যুর গ্রাফ টা পাওয়া খুব চাপের। তো আমরা যেটা করি ওই জন্য প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ নিই, ওই জন্য 90%, 80% অফ ইম্যাক্স করে 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 একটা কন্ট্যুর লাইন ড্র করে নিয়েছি এবং এখানে আমরা বলতে পারি যে এই পার্টিকুলার কন্ট্যুর লাইনটার মধ্যে এই ভ্যালুগুলো এক্সিস্ট করছে, ঠিক আছে। কোথায় পার্টিকুলার এক্সিস্ট করছে হ্যাঁ সেটা আমার কিন্তু জানা নেই, কিন্তু এগুলো এক্সিস্ট করছে এটাই বলতে পারি, লাইক ইলেকট্রন ক্লাউডস। হ্যাঁ, তো একই রকম ভাবে 90% থেকে 80% একটা মানে 100 to 90, 90 to 80, 80 to 70 এরকম করে করে যে স্ল্যাব গুলো আছে সেই স্ল্যাব অনুযায়ী আমরা কন্ট্যুর গুলোকে ড্র করেছি। এবারে কন্ট্যুর যে ড্র করেছি তো সেটাও আমরা টোপোগ্রাফিক ম্যাপে দেখলাম যে হাউ টু ড্র এ কন্ট্যুর লাইন। এই যে 90% of Emacs is 80.01 lux, so we have to connect the each and every point which have 80.01 lux illuminance. তো সেটা যদি আমরা কানেক্ট করে নিই তাহলে 80.01 লাক্সের যে কন্ট্যুর লাইন সেটা পেয়ে গেলাম।
দেন উই হ্যাভ টু ড্র দ্য 71.12 লাখ কন্ট্রোল লাইন, এরকম করে করে একদম 10% পর্যন্ত আমরা গেছি, যেখানে টোটাল উই আর গেটিং 9 কন্ট্রোল লাইনস অর আইসো লাইনস। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমার প্র্যাকটিক্যাল কাজ। তারপরে আমরা স্টেপ 8-এ যাব। স্টেপ 8টার জন্যই অ্যাকচুয়ালি উই হ্যাভ টু মেজার, উই হ্যাভ টু ডু দিস রান টুয়াইস। তো পরে ফর এ পার্টিকুলার হাইট উই হ্যাভ টু মেজার দ্য কনস্ট্যান্ট কে। এইটা আমরা মেজার করি, এটার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে অনেকে দেখে থাকবি যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস এর পেছনে একটা রেটিং লেখা থাকে, ঠিক আছে? তো এই যে রেটিংটা লেখা থাকে, তো এটাকে এটা থেকে অনেক কিছু আমরা জানতে পারি, যেমন ট্রান্সফরমারে অনেক কিছু লেখা থাকে, সেরকম একটা লুমিনিয়ার পোল বল বা একটা লুমিনিয়ার বল, তার পেছনেও এরকম রেটিং থাকে, লুমিনিয়ার পোলের পেছনেও থাকে। এবার এই যে কে এর ভ্যালু, এটা কিন্তু ওইখানে থাকে, হ্যাঁ, যাতে করে আমরা মোটামুটি একটা মানে আইসোলাক্স ডায়াগ্রাম, হ্যাঁ, এই পার্টিকুলার হাইটে সারফেসে এই আইসোলাক্স ডায়াগ্রামটা তৈরি হতে পারে বলে একটা আন্দাজ করতে পারি, হ্যাঁ, ক্লোজ টু দ্যাট আমরা একটা বুঝতে পারি। তো সেটার জন্য এই কে এর ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট। এবং এই কে দুটো হাইটে দেয়, একটা মানে ধর এই যে আগে আমরা যেটা করলাম, আগে মাউন্টিং হাইট ছিল 3.4, তারপরে যেমন তো জেনারেলি আমরা যেটা করি এখানে 3.4 করেছে, আমরা যেটা করি 3.5 করি একটা, আর একটা 5 মিটার করি। দুটো হাইটে উই হ্যাভ টু মেজার এন্ড উই হ্যাভ টু প্লট আইসোলাস ডায়াগ্রাম, এবং পার্টিকুলার সেখান থেকে এই কে এর ভ্যালু বার করে নিই। এবং ফর মানে দ্য 5 মিটার হাইট উই অলসো হ্যাভ টু ফাইন্ড দ্য কে ভ্যালু। এবং এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, Emax 88.9, ফাইটা হচ্ছে 6000 লুমেন। ফাইটা we can know this phi value from a luminaire, সরি লুমিনিয়ার নয়, লাইটিং সোর্স, যেখানে তার পেছনে রেটিং লেখা থাকবে, সেখান থেকে আমরা ফাই ভ্যালু পেয়ে যাব, বা ফাই ভ্যালু আমরা মেজার করতে পারি গণীয় ফটোমিটার দিয়ে। যাই হোক, তো এটার পর আমরা যেটা করব যে একই রকম স্টেপ আমরা রিপিট করব ফর এ সেকেন্ড হাইট, দিস ইজ 5 মিটার। এই হচ্ছে আমাদের টোটাল এক্সপেরিমেন্ট, আইসোলাক্স এক্সপেরিমেন্ট। আর যেটা দেখানোর সেটা হচ্ছে যে এইটা অ্যাপারেটাস লিস্ট। তোরা সবাই জানিস অ্যাপারেটাস লিস্টটা খুব ইম্পর্টেন্ট ল্যাব রিপোর্টের জন্য। সেই অ্যাপারেটাস লিস্টটাও এখানে আমি প্রোভাইড করে দিয়েছি, যাতে তোদের অসুবিধা না হয়। ব্যাস, এই হচ্ছে গিয়ে আমাদের আইসোলাক্স ডায়াগ্রামের ল্যাব। এরপরে কোনো প্রশ্ন থাকলে বলো, কোন জায়গায় সমস্যা হচ্ছে বলো, আমি আবার বলতে রাজি আছি। হ্যাঁ, তো একটা বাবা বলে ডাকলো মনে হলো। আচ্ছা আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? এনিথিং? আচ্ছা, তাহলে আমার দুটো প্রশ্ন আছে, এবং সেই প্রশ্ন দুটো আছে হচ্ছে, দাঁড়া আমি আগে স্টপ শেয়ারিং করি। সবাই আছে না? অনেকে তো বেরিয়ে গেছে মনে হচ্ছে। বাহ, খুব ভালো, খুব সুন্দর। কারা কারা আছে দেখি। বাহ, হ্যাঁ রে ভিক্টর, হ্যাঁ বলো। জেগে আছিস? না না আছি। হ্যাঁ, বলছি যে ল্যাবটা কি বোঝা গেল? হ্যাঁ না বুঝতে পেরেছি, মাঝখানে একটু মানে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম কেন শুরুর রে? দিকে। মানে এই এখানে কালী পুজো তো কারেন্ট থাকছে না, তো চার্জও নেই ফোনে, মানে 4% চার্জ আছে এখন। এ বাবা, মানে কালী পুজো একটা বিশাল ব্যাপার বারাসাতে। তাহলে তো এবারে তোদের বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আসো আসো। আচ্ছা, শ্রেয়া সবাইকে বুঝতে নিয়ে পারা আসো। গেছে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো ভিক্টর। বলছি সবাইকে নিয়ে আসো যারা যারা আছে মেসে। বেশ বেশ, সবাইকে নিয়ে যাবো, তাহলে তো খরচা প্রচুর বেড়ে যাবে। আর ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। শ্রেয়া বুঝতে পারা গেছে? হ্যাঁ গো, বুঝতে পেরেছি। আচ্ছা, সাকির শেখ বুঝতে পারা গেছে? ওকে। সৌরভ সিট একদম দাদা। কোথায় আছো? বাড়িতে? হ্যাঁ।
বাড়িতে আছো, আচ্ছা আচ্ছা, মানে ঝাড়গ্রাম তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শরীর খারাপ? না না, শরীর খারাপ। আচ্ছা, রাহুল আগরওয়াল বুঝতে পারা গেছে? হ্যাঁ স্যার, একটু একটু বুঝতে পেরেছি। একটু একটু কেন, বাকিটা কি মানে স্যার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার? ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। পূজা? হ্যাঁ আচ্ছা, আমিষা? হ্যাঁ দাদা বুঝেছি। কৌশিক? হ্যাঁ হ্যাঁ দাদা, মোটামুটি বুঝেছি। তোকে যে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম তখন তুই কোথায় চলে গেলি? না কথা পেছন। আবার মিউট করে দিলি? না, বলছি অনেক কথা আসছিল তখন ব্যাকগ্রাউন্ড থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা ভালো, কথা বলা ভালো। হর্ষিত মাথুর? हाँ यस सर, यस दादा। এক্স্যাক্টলি, স্যারটার বললে খুব লজ্জা লাগে। অঙ্কন দে? অঙ্কন দে? অঙ্কন দে নাই? বেশ, আছে কিন্তু থেকেও নাই। অনিস তো বুঝেছিস। অখিল কৈলাড়া? हाँ दादा, समझ में आ गया। আচ্ছা, অভিমন্যু কুমার সোনি? অভিমন্যু? আচ্ছা, বেশ বেশ বেশ। না না, তোদের ল্যাব নিয়ে আমার খুব ভাল লাগলো, কিন্তু একটাই খালি আমার বক্তব্য, সেটা হচ্ছে যে অনিস একটু মানে অ্যাটেন্টিভ, বাকিরা তোরা এত একটু মানে চুপচাপ থাকিস, কিরকম কিরকম লাগছে। হ্যাঁ, আমিও অ্যাটেন্টিভ অতটা ছিলাম না, কিন্তু ওই আর কি, আমাদের সময় তো একটু অফলাইনে হতো ল্যাবটা। বেশ বেশ। হ্যাঁ, না না, এস এম ম্যাডাম বলছিলেন আমাদেরকেও যে তোরা বলেছিলি যে অফলাইনে যাতে ল্যাব হয়। হুম 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 হুম। মানে না হওয়ার কাছাকাছি, হ্যাঁ। মানে এটাই আমি আমি আমার খারাপ লাগে, ধর এই যে ধর লাক্স মিটার, ঠিক আছে, এবার ধর তোরা কেউ মানে কোনো একটা ইন্ডাস্ট্রি, ধর ফিলিপসে কাজ করতে গেলি, লাইটিং ইন্ডাস্ট্রিতে গেলি কাজ করতে, ধর লাক্স মিটার তো ধরে দেখিসই নি আর কি, মানে কিভাবে কাজ করে লাক্স মিটার, হ্যাঁ, তার ভেতরের জিনিসপত্র কি আছে সেটা তো তোরা দেখিসই নি খুলে, মানে মেজার করে টোরে। এবার হয়তো পারবি, কিন্তু একটু কষ্ট হবে। এখানে থাকলে কি, এখানে ল্যাবটা করে নিলে ভালো করে দেখা হয়ে যেত, বোঝাও হয়ে যেত। হুম 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 হুম, এক্স্যাক্টলি। হুম হুম হুম, একদম একদম। এবং আমার মনে হয় তোদের এটা ক্লাস শুরু হলে বলা উচিত ডিপার্টমেন্টে এসে, যে যে ল্যাবগুলো অন্তত ইম্পর্টেন্ট, যেগুলো মোটামুটি একটা আইডিয়া তৈরি করে কোনো একটা সাবজেক্ট নিয়ে, হ্যাঁ, সেই ল্যাবগুলো তোদেরকে যেন করিয়ে দেয় আর কি, মানে ফ্রম সেকেন্ড ইয়ার টু থার্ড ইয়ার ফোর্থে যতগুলো তোদের ল্যাব মিস গেছে, যে 30টা ল্যাবের কথা বলছিস, সেগুলো করলে খুবই ভালো হয়। যাই হোক, তো আমি তোদের যেটা বলে দিই সেটা হচ্ছে যে আমাকে একটু বল যে তোরা ল্যাব রিপোর্ট ল্যাবের কতদিন পরে জমা দিস? আচ্ছা, তাহলে হচ্ছে যে আমার মেলে তোরা পাঠাবি, তাই তো? আচ্ছা, 7 দিন ঠিক আছে, 7 দিনে কোনো অসুবিধা নেই, যে যখন দিবি দিবি, কিন্তু 7 দিন হলে খুব ভালো হয়। কারণ আমি যদি কারো ল্যাব রিপোর্ট মিস করে যাই, তাহলে মানে আমারও তো একটা ক্রেডিবিলিটির জায়গা থাকে। ধর আমাকেও দেখাতে হয় যে কারা কারা ল্যাব রিপোর্ট পাঠিয়েছে না পাঠায়নি, কারণ আমাদের ইলেকট্রিক্যাল ল্যাবের রুল আর মানে যে রুল আর রেগুলেশন রয়েছে সেগুলো প্রচন্ড স্ট্রিক্ট হয়ে গেছে রিসেন্ট ফেজে। এই অনলাইনের জন্য বল বা তার আগেও বিভিন্ন কারণে বল, প্রচন্ড স্ট্রিক্ট। ফলে আমাকে পার্টিকুলার মানে ট্যাবুলেশন করতে হবে কারা কারা ল্যাব রিপোর্ট পাঠিয়েছে,
হ্যাঁ, তাদের পার্টিকুলার নাম্বার দিতে হবে। ফলে আশা করব তোরা 7 ডেজ না হোক 10 ডেজের মধ্যে আমাকে মেল করে দিতে পারবি, ঠিক আছে? আর যদি তারপরেও কেউ পাঠাস, কোনো অসুবিধে নেই, এটা তখন দেখা যাবে। তাহলে আমাকে একটু বলে দিস যে আমার দেরি হচ্ছে দাদা, হ্যাঁ অসুবিধা হচ্ছে, বলে দিলেই হবে, ঠিক আছে? বেশ, আর কিছু প্রসিডিওর আশা করি নেই, সেটা তোকে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, আর তার সঙ্গে ওই ছবিটা যেটাতে মোটামুটি বেসিক প্যারামিটার্স গুলো বোঝা যাচ্ছে, সেই ছবি, ঠিক আছে? হ্যাঁ, মাদারটাও পাঠিয়ে দেবো, এটি খুব ইম্পর্টেন্ট ল্যাবের জন্য। আমরাও বুঝতাম, তোরাও বুঝিস, বলে অসুবিধা নেই। অনিষ্টকেই পাঠাবো তাহলে আমি। হ্যাঁ, এটাতে মেল করে দিতে পারি, খুব ভালো হয়। কিন্তু মাদার কপি একটা মানে যে ল্যাব নিচ্ছে সে তাদের পাঠাচ্ছে সেটা ওরকম মেলে না পাঠানোই ভালো। হ্যাঁ, তাই তাহলে আমিও পাঠিয়ে দেবো, তারা যখন পাঠাতে পারে তাহলে আমার তো কোনো অসুবিধা নেই পাঠাতে, কোনো চাপ নেই। ঠিক আছে, বেশ, ইন্টারাকশন করে ভাল লাগলো অনেকদিন বাদে। চলো, থ্যাংক ইউ দাদা। একদম একদম একদম।